বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশে ভার্চুয়াল জার্নাল ভিডিও.কম থেকে রাজমিত বনি যে যেখানে শুনছেন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সকালে। ভার্চুয়াল জার্নাল ভিডিও.কম এক্সপ্লেনে আজ আমি স্পেশালি এমন একজন মানুষের সাথে কথা বলছি। তিনি মেহেরপুর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ গাংনী মেহেরপুর, হাজী মোহাম্মদ নাজমুল হুদা। মামা, আপনাকে সালাম দিয়ে শুরু করছি। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন একটা সময় আমরা বসবাস করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়ে দীর্ঘ 16টি বছর পরে আমরা এই খোলামেলা আলোচনার অংশগ্রহণ করতে পারছি। পার্টিসিপেটলি স্পেসিফিক ভাবে যদি বলা যায় যে জামাত ইসলাম এবং বিএনপি 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমরা জামাত ইসলাম রুট লেভেলে ঘর গোছানো কাজ চলছে, বিএনপি তাদের 31 দফা এবং ভিশন 2030 নিয়ে কাজ করছে। এই যখন অবস্থা, তখন মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে আপনার সাথে নিয়ে একটু আলাপ করতে চাই আমরা কিছুক্ষণ। তো জামাত ইসলামীর রাজনীতিতে আসার শুরুর গল্পটা দিয়ে শুরু করছি আপনার। আসলে আমি ছোটবেলায় এইসব রাজনীতির সাথে জড়িত ছিলাম না। পরবর্তীতে একদিন হঠাৎ ওদের একটা রিপোর্ট বই এবং কিছু প্রোগ্রাম সূচি দেখে খুব ভালো লাগলো। রিপোর্ট বইটা দেখলাম, মনে হলো যেগুলো তো সবার ব্যক্তি উন্নয়নের জন্য কাজ, ব্যক্তি পরিবর্তনের জন্য। জামাত ইসলাম স্বাধীনতার পর থেকে, জি হ্যাঁ, এটা 82 সালের ঘটনা, 80 সালের ঘটনা। তখন এটা দেখে আমাকে উদ্বুদ্ধ করে এই দলে আসার জন্য। তারপর থেকে আমি এর দাওয়াত পেয়ে নেতৃত্বের মাধ্যমে আমি এই সংগঠনে জড়িত হই। এখন তো আপনি জেলা সুরের সদস্য, কর্ম পরিষদের সদস্য হিসেবে আছেন এবং গাংনী উপজেলায় মানে অনেকে আমরা প্রাউডলি গর্বের সহকারে বলতে পারি যে নির্বাচন পার্টিসিপেট হলে আপনি ওখানে ফাইট করবেন। তো আমার যে স্পেশাল বিষয় নিয়ে কথা বলা, সেটা হচ্ছে গণসংযোগ পক্ষ 11 এপ্রিল থেকে 25 এপ্রিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ থেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নির্দেশে এই গণসংযোগটা রুট লেভেলে ডোর টু ডোর, জেলা উপজেলা টোটাল মানে সান বাই সান মারা। তো এই গণসংযোগটা আপনার মেহেরপুর জেলা এবং গাংনীতে কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমরা এটাকে যেহেতু কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম, এদের প্রোগ্রামের কর্মসূচি হিসাবে আমাদের 11 থেকে 25 এপ্রিল পর্যন্ত সর্বস্তরে কাজটা চলছে এবং এটা প্রতিটা ইউনিট রাত দিন সে যেভাবে ভাবে রুট লেভেল পর্যন্ত তারা কাজ করছে। এবং আমাদের যে মিশন সেটা হচ্ছে আমরা এই দাওয়াতটা, জামাতের দাওয়াত, এটা আমরা বিভিন্নভাবে পরিচিতির মাধ্যমে, তারপর বইবিলির মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে প্রত্যেকের ডোর টু বাড়ি টু বাড়ি আমাদের দাওয়াতটা পৌঁছে দেব। যত ইউনিট তত দাওয়াত চলবে রাত দিন। এই স্লোগানকে নিয়ে আমরা কাজ করছি বাজারে। এটাকে অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা মিশন নিয়ে চলছে দাওয়াতি কার্যক্রমটা। অবশ্যই আমরা এতদিন আমাদের প্রচারের সুযোগ ছিল না। জামাত প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম আমরা ফ্রিভাবে, মানে এত স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের ইসলামের কথা, আমাদের কথা, জামাতের লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের জনগণের মাঝে প্রচার করার সুযোগ পাচ্ছি। এটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করছি এবং মানুষজন অধীর আগ্রহে এবং শুনছেন। তারা জামাত সম্বন্ধে এত অপপ্রচারের কারণে তারা আমাদের সম্বন্ধে একটা অন্য ধারণা ছিল, কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে। মানুষ আমাদের কথা শুনছে, আমরা তাদেরকে বুঝাতে চাচ্ছি যে মুসলমান হিসাবে দায়িত্ব কর্তব্য। আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান হই, তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব মানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানতে হবে এবং নিজের কথা চলাফেরাকে আবার এই অনুযায়ী করাতে হবে। অর্থাৎ ইসলামের যে সিস্টেম, তার মধ্যে থেকেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দিন কায়েমের শপথ নিন, জামাত ইসলামের যোগ দিন। একই যে দাওয়াতি কার্যক্রম, আপনারা শুধু কি সাধারণ মুসল্লিদের দিচ্ছেন নাকি সর্বস্তরের জনগণের কাছে দাওয়াতটা পৌঁছাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফের, বেঈমান, যাই হোক, কাউকে বাদ দেন না। সেই ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সব স্তরের মানুষদেরকে আপনারা দাওয়াতি কার্যক্রম। অবশ্যই আমরা মনে করি আমাদের দাওয়াতি যে কার্যক্রমটা, এটা শুধুমাত্র মানুষের জন্য। আল্লাহ যে বিধানটা দিয়েছে এটা সম্পূর্ণ মানুষের জন্য, ব্যক্তিগত খালি মুসলমানের জন্য দেন না। এবং আমরা মনে করি যে আল্লাহর বিধান যদি চালু হয়, তাহলে আল্লাহ দেয়া যে আলো বাতাস যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোগ করে, কারণ আল্লাহ বিধান যদি রাষ্ট্রীয় পর্যায়ে চালু হয়ে যায়, তাহলে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা সেগুলো সমানভাবে উপভোগ করবে। এজন্য আমরা চাই যে বাংলাদেশের
শুধু মুসলমান নয়, সর্ব শ্রেণীর মানুষজন, সর্বধর্মের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এখানে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সবাই সমানভাবে আমরা সুযোগ সুবিধাগুলো উপভোগ করবো। না না, এখানে আমি কালকে একটু নোট করলাম যে স্পেশালি 3টা বিষয় জামাত ইসলাম খুব মার্ক করছে। সেটা হচ্ছে সাধারণভাবে সকল মানুষের, বিশেষভাবে মুসলমানদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আহ্বান, যেটা আপনি বললেন। জি জি, হ্যাঁ। তার সাথে সাথে ইসলাম গ্রহণ করা ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করে খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। হ্যাঁ, এবং এই আরেকটা আমি একটু অ্যাড করে তারপর আপনাকে বলবেন, সেটা হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করে সমাজ থেকে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচার অবসান ঘটানোর আহ্বান জানানো হচ্ছে। এইটাকে আপনার 3টা পয়েন্ট কিভাবে এক্সপ্লেন করবেন? যেহেতু আপনারা বলছেন কিন্তু যে সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, মানে কোরআনের আইন, এখানে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিটা আছে। হ্যাঁ, আমরা তো গণতান্ত্রিক ওয়েতে এখানে চেষ্টা করছি, এবং আমাদের যে পরিচিতি আছে ভিতরে এগুলো দেয়া আছে, আমরা কিভাবে বিস্তারিত ভাবে দেয়া আছে এবং কিভাবে আমরা দিন কায়েম করতে চাই সেটাও এর ভিতরেই দেয়া আছে। হ্যাঁ, এবং আমরা প্রচলিত যে গণতান্ত্রিক পদ্ধতি সেই অনুযায়ী সেটা ফলো করে আমরা আমাদের এই ইসলামটা কায়েম করতে চাই। খুব সুন্দর বললেন। আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামাত ইসলামের যোগ দিন। গত 16 বছরটা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এখন গত 5 আগস্টের পরে অনেকটা সময় যাচ্ছে খুব সুন্দরভাবে ঘর গোছানো, এইটা কি অনেকটা নির্বাচনের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন আপনারা? আসলে নির্বাচনটা তো একটা আমাদের শেষ দাবি। 4 দফা যে দফা আছে, তার মধ্যে শেষ দফা হচ্ছে 4 দফার মধ্যে নির্বাচন, রাষ্ট্র মানে সংশোধন আর কি। তো এটা আমরা এটা সারা বছরই যে আমরা কাজগুলো করি, এগুলো মূলত মূল টার্গেট থাকে নির্বাচন বা রাষ্ট্র সংস্কারটা শেষ ধাপে। এই কারণে আমরা যে কাজগুলো করি এগুলোর মধ্যেই জড়িত আর কি। সারা বছরই আমরা কাজ করি, আলাদাভাবে আমাদের নির্বাচনের জন্য এরকম ভাবে অন্য অন্য দলের মতো কাজ করার দরকার হয় না। সাংগঠনিক ভাবে যেহেতু আপনারা সংঘবদ্ধ, হ্যাঁ, যার কারণে নতুন ভাবে আর কোনো, কিন্তু আরো কি একদম রুট লেভেলে সাধারণ মানুষ যারা আমরা এখনো দেখি যে 35 থেকে 40% আওয়ামী লীগের ভোট, তারপরে আছে বিএনপি এবং জামাত, অন্যান্য দল তো আছে, সেই ক্ষেত্রে এই যে নির্বাচনের প্রস্তুতি এবং দাওয়াতি কার্যক্রমটা এবং নির্বাচনের প্রস্তুতি যেটা বললেন আপনি, এটা অনেকটা কি ভাগ ভাগ হয়ে যাচ্ছে নাকি? না, নির্বাচনের প্রস্তুতি তো আমরা নিচ্ছি, এবং এটা ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা আমাদের প্রচার প্রচারণা, তারপরে পোস্টারিং, মানুষকে বিভিন্ন উদ্বুদ্ধকরণ, মানুষের দুয়ারে দুয়ারে গণসংযোগের মাধ্যমে মানুষকে দাওয়াতও দিচ্ছি, পাশাপাশি এটাও তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে যদি এরকম আল্লাহর আইন চালু করতে হয় তাহলে শুধুমাত্র এটা জামাত ইসলামের দায়িত্ব না, মুসলমান হিসাবে সকলের দায়িত্ব ইসলামকে কায়েম করা। আসুন আমরা যেহেতু এটা মানে আমরা দল হিসাবে এটা চালু করতে চাই, এবং আমরা মনে করি যে আমরা বর্তমানে যতগুলো ইসলামী দল আছে যারা ইসলামকে কায়েম করতে চায় তাদের মধ্যে আমরা শক্তিশালী অবস্থানে আছি। সেজন্য আমরা সবাই কোনো জামাত ইসলামকে অপোজিশন ধরা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি ড্রাইভিং সিটে, অপোজিশন রাখতে হলে জামাতকে রাখতে হবে। এবং জামাত ইসলাম 300 আসনে প্রার্থী দেওয়ার একটা প্ল্যানিং করছে। আমি বলি যে মেহেরপুর 1 আসনে মাওলানা তাজউদ্দিন খান এবং গাংনী আসনে আপনি ফাইট করবেন, এইটার কতটুকু প্রিপারেশন চলছে আপনাদের? আসলে এগুলো আমাদের যে নির্বাচনটা মূলত কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী হয়। আপনি যেটা বললেন 300 সিটের আপাতত আমাদের প্রস্তুতি আছে শুনেছি। এরপরেও যদি প্রয়োজনের খাতিরে আমাদের সমমনা, আমাদের মনা যে দলগুলো আছে তাদের সাথে যদি জোট হয়, এটারও প্রস্তুতি আছে। তো তার সার্বিকভাবে এখন বর্তমানে আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে আমরা কাজ করছি কেন্দ্রের নির্দেশে। তো বিভিন্ন সময় আপনারা দেখবেন আমরা বিভিন্ন সভা সমাবেশ, বাজারে গণযোগাযোগ, পোস্টারিং, বিভিন্ন মাধ্যমে আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি, এবং সর্বভাবে আমাদের সমস্ত জনশক্তি মানে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি ব্যক্তিগত পর্যায়ে তার এই দাওয়াতটা দিয়ে। এইটা বললেন, আমি আরেকটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে ধরে নিলাম এই ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সরকার
সংস্কারের নামে আরো কিছুদিন টাইম পাস করবে হুম। তাদের মতন করে। এর ভিতরে আপনারাও পাবেন ঘর গোছানো, দাওয়াতি কার্যক্রম করে এই অর্গানাইজেশনটাকে আরো স্ট্রংলি করার। সেই সাথে সাথে বিএনপিও তাদের মতন খুব জোরালো ভাবে তাদের ইউনিট, তাদের ওয়ার্ড লেভেলে কাউন্সিল করে কমিটি গঠন করছে, আপনাদেরও সেট আপ চললো। তো নির্বাচন ধরে নিলাম 2026-এর মাঝামাঝি হবে বা শেষ দিকে, তাহলে কি বিএনপি জামাত ইসলাম কি বিএনপির সাথে অ্যালাই করবে, জোট করে যাবে, নাকি একাই ফাইট করবে? এটা কেন্দ্রের নির্দেশনা জানি, তারপর আপনার অবজারভেশন। এখানেও আমাদের ততটুকু ধারণা, এখানে আমাদের এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত, এবং আমরা এভাবে এটা আমার মনে হয় বেস্ট একটা ডিসিশন হবে এজ এ সাধারণ পাবলিক হিসাবে। কারণ হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি এবং জামাত ইসলাম ওরা ফাইট করবে দলে থাকার জন্য। জাতীয় পার্টির অবস্থাও সেরকম ভালো না। আচ্ছা মামা, আমি আর একটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে এই আমরা বর্তমান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের লিডারশিপটা কেমন মনে হচ্ছে আপনার? কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে ডক্টর শফিকুর রহমান যেভাবে চষে বেড়াচ্ছে সারা বাংলাদেশ, এটা অনেকটা মার্কেবল একটা হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? এটা আমরা ইতিপূর্বে আমাদের যত নেতৃত্ব এসছে প্রত্যেকটা যোগ্যতা সম্পন্ন, এবং যেগুলো এগুলো মিডিয়ার কারণে প্রচারের সুযোগটা পায় না, বিধায় মানুষজন এটা প্রচার করে। কিন্তু বর্তমানে উন্মুক্ত পরিবেশ আছে, যে কারণে আমাদের ডক্টর শফিকুর রহমানের যে গতিটা বা সব জায়গায় যে সমাজে যেভাবে সামাজিক কাজগুলো মানুষের ভিতরে যেভাবে দাওয়াতি কাজ চলছে, এটা মানুষের নজরে পড়ছে এবং সবাই এটাকে খুব ভালোভাবে নিয়েছে। এবং মনে মানে এরকম লিডারশিপ আর মানুষ বিকল্প পাচ্ছে না বর্তমান সময়। আচ্ছা মামা, আমি একটা খুব গুরুত্বপূর্ণ, কালকে রাত অনেকক্ষণ পর্যন্ত আমি হোমওয়ার্ক করলাম যে 71-এ জামাত ইসলামে রাজাকার আলবদর এক কথায় ঘাতক দালাল হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, স্টিল এখনো দিচ্ছে এই সময় এসেও। তো এই বিষয়টা জামাত ইসলামের দায়িত্বশীলরা ক্লিয়ার করছে না কেন, বা আপনার কাছে কি মনে হয়? কারণ মুক্তিযুদ্ধ পন্থীরা, বুদ্ধিজীবী, নাস্তিক, মোরতাদ, ওরা কিন্তু ধরে নিছে যে জামাত ইসলাম ঘাতক দালাল, এই ট্যাগটা এখনো দিয়ে আসছে। এই স্ট্রং পজিশনটা ওরা কোথায় পাচ্ছে এবং আপনারা কেন এটা ক্লিয়ার করছেন? আসলে এইটা ক্লিয়ার অতীতে করছে, তো যেভাবে করছেন, পরবর্তী পর্যায়ে তারপরে এটাকে আমরা রাজনৈতিক কারণে, আমার মনে হয় এটাকে প্রতিহিংসার কারণে এটা করা হচ্ছে। কারণ আমরা বিশ্বাস করি জামাত ইসলামে যত দেশপ্রেমিক, আমাদের দেশের প্রতি আমাদের যেভাবে শিক্ষা দেওয়া হয়, ইসলামেও আছে, আমরাও যেভাবে দেশকে রক্ষার জন্য, আমার মনে হয় যে আমরাই হয়তো সবচাইতে বেশি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো। এই নিয়ে এগুলোকে আমরা বেশি বেশি মাথা ব্যথা করি না। আমরা মনে করি কর্মের মাধ্যমে আর প্রমাণ করতে চাই যে আমরা মিডিয়াগুলো এগুলো বা বিশেষ রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য এগুলো বিশেষ বিশেষ ব্যক্তি এগুলোকে দেশে বিদেশের মিডিয়াগুলো করছে। আমি ওই টপিকটা টপ অফ রাখলাম, কারণ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আমি জাস্ট লাস্ট একটা কোশ্চেন যাবো, কারণ আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাকে কিছু সময় দিলেন। সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা 1 এবং 2 আসন আমাদের কৃষি নির্ভর এলাকা। মানে আমাদের 716 বর্গ কিলোমিটার ভিতরে 100 বাদ দেন, পুরো 616 কৃষি আবাদ জমি। এই কৃষি জমিটা মানে গত 16টা বছর আওয়ামী লীগ সরকার কৃষকের কান্না বোঝে নাই। মানে কৃষক এবং কৃষি এই নিয়ে তো আমাদের 95% ভোট কৃষক, ভোট ব্যাংক ওখানে। তো কৃষকের কান্নাটা কেউ বোঝে নাই। গত সিজনে আমরা দেখলাম ফুলকপি, পাতাকপি একদম গরু ছাগলও খাইলো না, লাথে লাথে, মানে খরচ ওঠে নাই টোটালি। এই যে বিএডিসি, কৃষি অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, চিতলা ফার্ম, আমাদের বারাদি ফার্ম, এইগুলো সব মিলে মানে হজবরল অবস্থা। সার, ডিজেল এবং কীটনাশকের একটা সিন্ডিকেট, সে জায়গায় বীজের মানে খুব বেশি প্রোডাকশন নাই। এই ক্ষেত্রে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, আল্লাহ যদি নিয়ে যায় একটা সময়, এই কৃষি শিল্পকে কিভাবে আপনারা ঢেলে সাজাবেন? স্পেশালি আপনি এবং মেহেরপুর 1 আসনের, আমার এটা খুব জোরালো একটা। আসলে বাংলাদেশে কৃষি নির্ভর দেশ, তার মধ্যে মূলত গাংনী বা মেহেরপুর জেলাটা ছোট্ট একটা জেলা, এটা পকেট হিসাবে একদম বর্ডার এলাকা। এখানে কোনো শিল্প কারখানা নেই, সবাই 100% লোক বলতে গেলে কৃষির উপর নির্ভরশীল। এবং এদের যেহেতু অন্য কোনো পথ নেই বিধায় এখানে যারা শিক্ষিত মানুষ, যারা যুবক বেকার ছেলে পেলে, সবাই কৃষির সাথে জড়িয়ে পড়েছে। এবং এটা একটা বিপ্লব এনেছে, বিশেষ করে বীজ উৎপাদন বা সবজি উৎপাদন দিক দিয়ে আমার মেহেরপুর জেলা একটা বিপ্লব নিয়েছে দেশের মধ্যে, এমন অবস্থানেও আছে। তো যেহেতু দেখি আমরা
যে এই দুর্নীতি বা অব্যবস্থাপনা বা হুম। সিন্ডিকেটের কারণে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। একটা না, না। কফি যেখানে চাষি 10 টাকা পাচ্ছে, সেটা পরিবহনে যে পরিবহনে যে হ্যাঁ চাঁদাবাজি, তারপর ওইখানকার যে সিন্ডিকেট কি ভোক্তা পর্যায়ে গিয়ে সেটা 50 টাকা বিক্রি হচ্ছে। তো এই বিষয়টা সিন্ডিকেটটা অবশ্যই বুঝতে ভাঙা হবে। যায়। প্রথম পর্যায়ে হচ্ছে যে তাদের পরিবহনের খরচটা যাতে বিরাট ব্যাপার, পরিবহন খরচটা বেশি, সেখানে যদি চাঁদাবাজিটা সিন্ডিকেটটা ভাঙা যায় এবং ভোক্তা পর্যায়ে এদের পর্যায়ে যদি কাছাকাছি আনা যায়, তাহলে দাম তারা এখানেও পাবে, ওরাও একটু দাম কমে পাবে একটা। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পরিবহনের আরো বিকল্প পথ আনা যায়, যেমন রেলওয়ের একটা স্টেশন এখানে হওয়ার কথা, তারা যদি এখানে আসে, সেখানে যদি এয়ার কন্ডিশন যাতে কিছু বগি কোল্ড থাকে, স্টোরেজ যেটা কোল্ড স্টোর না ওর মধ্যে বিমানে, সেখানে তার মাধ্যমে তারা 2-3 দিনের পরিবহন করলে তাদের মালগুলো নষ্ট হবে না। কিন্তু ট্রাকে তো অনেক মাস নষ্ট হয়ে যায়। আর সব থেকে যেটা ভালো সেটা কোল্ড স্টোরেজ, হ্যাঁ, যে আমাদের যখন এটা- উৎপাদন বেশি হবে তখন চাহিদা কম থাকে, সেই সময় আমরা যদি এটাকে আমাদের সংরক্ষণ করতে পারি এবং যখন চাহিদা বেশি হবে যে জায়গায়, তখন এগুলো যদি আমরা এখান থেকে সরবরাহ না, করতে পারি। ওইটা তো প্রোডাকশন হওয়ার পরে বাজারজাতকরণের কথা হ্যাঁ, বললাম। হ্যাঁ। আমি বলতে চাচ্ছি যে কৃষি অধিদপ্তর, এগুলো বিএডিসি, হ্যাঁ এই যে কৃষি মন্ত্রণালয়ের যেসব ওদের সঙ্গ এইগুলো এইগুলো আসলে প্রতিষ্ঠানগুলো- যে প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট, হুম। এগুলো যদি সত্যিকার অর্থে কাজ করে, তারা দুর্বৃত্ত হয় এবং তার নিজ নিজ দায়িত্ব যদি স্ব দায়িত্ব পালন করে, এবং জবাবদিহিতা হ্যাঁ জবাবদিহির আওতায় আসে এবং দুর্নীতি কমাতে পারে, এবং তারা যদি রুট লেভেলে চাষিদের পর্যন্ত গিয়ে তাদের সুযোগ সুবিধা বুঝে সেগুলো সমাধান করার চেষ্টা করে, তো আমার মনে হয় এগুলো পর্যায়ক্রমে একটা এই যে সিস্টেমটা আছে আমার এর ভিতর কৃষি থেকে করা যাবে। বাঁচলে, আমার কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে। হ্যাঁ, আমার এলাকা দেশ বাঁচবে। বাঁচলে আমার দেশ উন্নত হবে। আমি অনুষ্ঠানের শেষে দিই, কারণ আপনার অনেক ব্যস্ততা, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে আপনার নোটের কিছু রাখছেন, কিছু বলবেন, কিছু দাওয়াতি কার্যক্রমের কথা বা এখনো আপনার স্পেশালি আপনার কথা, যেহেতু আপনি নোট করছেন আমার মনে না হয়। নোট আচ্ছা, এই দেশবাসীর উদ্দেশ্যে আমার মেহেরপুর, আপনার পৌর গাংনীর উদ্দেশ্যে এই দাওয়াতি আহ্বানটা আমাদের virtualjournalbd.com এর মাধ্যমে। হ্যাঁ, আমরা এখন যেহেতু বর্তমান সময়ে আমাদের দাওয়াতি কার্যক্রম চলছে, এটার উপরে আমরা সবচাইতে গুরুত্ব দিচ্ছি এবং আমরা আমাদের যে দাওয়াতটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সব ধরনের লোকের কাছেই এই দাওয়াতটা পৌঁছাচ্ছি, যে আমরা যদি এখানে আল্লাহর আইন অর্থাৎ কোরআনের বিধানটা যদি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি, পাশাপাশি যদি এই আইনগুলো, যেহেতু অতীতে আমরা দেখছি যারা যে আইনই তৈরি করেছে তাদের নিজের মতো করে মানুষের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থেকেই তারা আইন করেছে, এবং যে দল বা যে যারা ক্ষমতায় থেকেছে তারা তাদের স্বার্থকে রক্ষা করে তারপর সেই আইনটা চালু করার চেষ্টা করেছে, বিধায় সাধারণ মানুষের কাছে ফলাফল এভাবে পৌঁছায়নি। কিন্তু আল্লাহ যেহেতু যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার বিধান সার্বজনীন, এটা যদি চালু করা যায় হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা সমানভাবে উপভোগ করবে ইনশাআল্লাহ। পাশাপাশি এইগুলো বাস্তবায়ন করতে গেলে যে দক্ষ সৎ ক্ষুধাভীরু লোক লাগবে, যেহেতু আইন থাকলে হবে না, এর বাস্তবায়ন তো ঠিক সৎ লোকের সৎ লোকের শাসন, এটা আমরা বলতে চাচ্ছি যে সৎ লোক সর্বস্তরে থাকে, তাহলে দেখা যাবে যে এই আইনটা যদি মানে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে মানুষ তার সুফলটা রুট লেভেল পর্যন্ত পৌঁছাবে। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। এটাই আমি সবাইকে বলবো, আসুন আমরা সবাই মুসলমান, শুধু আল্লাহর আইন চালু করা জামাত ইসলামের কাজ নয়, প্রত্যেক মুসলমান হিসাবে সকলের এই দায়িত্ব, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্বটা দেওয়া হয়েছে সবাইকেই। তো মুসলমান প্রত্যেকটা মুসলমানকে আমার আহ্বান যে আসুন আমরা আল্লাহর এই যে আইন, আল্লাহর বিধান, যেটা পালন করলে আমি দুনিয়াতে মুক্তি পাবো, পরকালেও আল্লাহ মুক্তি দেবে, সেই সেই আন্দোলনে আমরা সবাই একসাথে শরিক হই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করি, এই মানে আহ্বানে আমার সবার উপরে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন মনে রয়ে গেলাম, সেটা হচ্ছে বর্তমানে মেহেরপুর জেলাতে বিএনপি কার্যক্রম খুব অ্যাক্টিভ দেখছি, এই সম্পর্কে কিছু বলবেন নাকি? বিএনপি জাভেদ মাসুদ মিল্টন ভাই খুব সুন্দরভাবে 31 দফা নিয়ে, কমিটি নিয়ে খুব কার্যক্রম চলছে, ওনাদের সাথে কোনো সমস্যা তো নেই? না, আমাদের এখানে কোনো কাজের কোনো সমস্যা নেই, তারা তাদের গতিতে কাজ করছে, আমরা আমাদের গতিতে কাজ করছি, আমাদের মধ্যে কোঅপারেশন যোগাযোগ খুব ভালো। আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেগুলো সম্ভব তাদের দাওয়াত দিলে তারাও আছে, আমরা দেওয়ার চেষ্টা করি, বিধায় সবার সমস্যা নেই। না, আমি একটা এড়ে গেলাম, সেটা হচ্ছে আগামীকাল 17 এপ্রিল মুজিবনগর দিবস, এটা শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার মানে পার্টির একটা উৎসব মতন, প্রোগ্রাম মতন করতেন, এবার কিন্তু সেরকম হচ্ছে না। তো মুক্তিযুদ্ধ এবং
শেখ হাসিনা সরকার আওয়ামী লীগকে টোটালি মাইনাস করে দেওয়ার একটা প্ল্যানিং চলছে, নিষিদ্ধ করার। এই বিষয়ে আপনার কিছু মতামত আছে? এর পেছনে কারণ আছে, যতগুলো আমাদের জাতীয় প্রোগ্রাম আছে সবগুলো তারা এইগুলোকে দলীয়করণ করে দলীয়করণ আওয়ামী লীগকরণ করে ফেলেছে, এখন যে কারণে মানুষের ক্ষোভটা অনেক বেশি। 5ই আগস্টের যে ঘটনাগুলো ঘটলো তার পরে এখন একটা আওয়াজ উঠছে যে ছাত্রলীগ লীগকে নিষিদ্ধ করা হোক। এক্ষেত্রে আপনার বা জামাত ইসলামের কি মতামত আছে? আসলে কোন দলকে নিষিদ্ধ করে কিন্তু তার আগেই মাত্র উঠলো যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে, ওঠার পরেই ওরাই মাইনাস হয়ে গেল। যে গর্ত যে করলো সেই গর্ত সে করলো, এরকম একটা কথা আছে। তবে আমাদের যেটা দৃষ্টিভঙ্গি, যে কোন দলকে নিষিদ্ধ করে বা এই করে তার কার্যক্রম বন্ধ করা যায় না। তবে মূলত তাদেরকে তাদের জায়গায় রেখে, যাতে কেউ অন্যায়, দুর্নীতি বা অসৎ কাজ না করে, দেশবিরোধী কাজ না করতে, এগুলোর ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখে যার যার জায়গাতে প্রত্যেকে, যেহেতু সবাই নাগরিক, তাদের সেইভাবে কাজ করা, মানে সুযোগ দিতে বলছি না, এর পরিবর্তন নেই, আমাদেরকে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে। কারণ প্রত্যেকের যোগাযোগ ছাড়া, মানে ঐক্যবদ্ধ ছাড়া তো দেশ এগিয়ে নিয়ে যায় না। রাইট। অনেক ধন্যবাদ ভার্চুয়াল জার্নাল বিডি.কম এক্সপ্লেইন। আজকে আমাদের মামা যে মেহেরপুর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান পৌর গাংনী উপজেলা, হাজী মোহাম্মদ নাজমুল হুদা, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে একটু সময় দিলেন, সুন্দর এক্সপ্লেন হয়েছে। কিন্তু আমি এটা পার্ট 1 রাখলাম, আমি নেক্সট আরো কয়েকটা টপিক নিয়ে নেক্সট সময় করে একদিন আলাপ করবো। আপনি আমাদেরকে সময়, অনেক ধন্যবাদ।